17ই মার্চ 2026। শামীমকে আশীর্বাদ করব, দোয়া করব, তার জন্য মানুষ আজকে রাস্তার দুপাশে দাঁড়াচ্ছে। ডায়মন্ড হারবার মডেল যেটা, যে উন্নয়নের মডেল, আমি সবসময় পাশে আছি। আপনার প্রতিজ্ঞাস্তম্ভ আমি দেখছিলাম, রাস্তা সংস্কার বা পানীয় জলের বিষয়টা নেই। চলছে জল প্রকল্পের কাজ, হয়তো প্রত্যেক বাড়িতে পৌঁছায়নি। পরিযায়ী শ্রমিকের সমস্যা, বৃহৎ বড় শিল্পের কথা আমি বলবো না। হিন্দু ভোট যদি কনসলিডেট করে, এরকম অনেক বাড়ি আছে যেখানে হিন্দু বাড়িতে নাম বাদ গিয়েছে, তাদের রাস্তায় দাঁড় করিয়েছে বিজেপি প্রার্থী যারা যিনি আছেন, সে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে পারছে না। গিয়াসউদ্দিন মোল্লা এবার হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার প্রচারের ক্ষেত্রে তার সহযোগিতা কতটা পাচ্ছেন? দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26-এ আপনাদের আরো একবার স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি মগরাহাট পশ্চিমে। মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী শামীম আহমেদ, তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। নমস্কার। আমরা তার সঙ্গে কথা বলবো। শামীম ভাই, আমি একটু পিছিয়ে যাচ্ছি, আজকে যদিও প্রায় 1 মাস হয়ে গেছে, আমি 1 মাস আগেকার একটা দিনের কথা বলবো। 17ই মার্চ 2026। এই দিনটা কি আপনার জীবনে একটা রেড লেটার ডে হিসেবে আপনি রেখে দেবেন? একদম তাই। এই দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিনই আর কি আমার নাম প্রার্থী হিসাবে মগরাহাট পশ্চিমের ঘোষণা করেছিলেন। তো এটা আমার কাছে আলাদা একটা অনুভূতির দিন এবং অবশ্যই লাইফের একটা স্পেশাল দিন। আপনি ভেবেছিলেন, আমি আগে এটা বরং প্রশ্ন করা উচিত যে যখন এই প্রার্থী তালিকা ঘোষণা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিশ্চয়ই বাড়িতে হোক বা অফিসে হোক সেই ঘোষণাটা দেখছিলেন, সাংবাদিক সম্মেলন দেখছিলেন, তখন কি কখনো আপনার মনে হচ্ছিল যে হয়তো বা আমার নাম আসতে পারে, কি আমার নাম আসবে না? মানে আপনার সেই মুহূর্তের অবস্থাটা আমি একটু জানতে চাইছি। না, আমি তখন অফিসেই ছিলাম এবং নাম ঘোষণা হতে পারে এরকম কোনো ধারণাই ছিল না। কারণ আমি আশা করিনি যে মগরাহাট পশ্চিমের প্রার্থী আমাকে করা হবে। তো সেই জন্য আমার কোনো আলাদা কোনো মানে এক্সপেকটেশন ছিল না, একদমই ছিল না। এবং যখন আর কি প্রথমে নাম ঘোষণা করে আর কি, তখন আমি হঠাৎ করে নিচ থেকে আর কি সাউন্ড পাচ্ছিলাম আর কি, হাততালি সকলে চেঁচাচ্ছে আর কি। তো আমি বললাম কি হলো আর কি। তারপর বললো যে, আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, তখন সকলে বললো যে মগরাহাট পশ্চিমের প্রার্থী হিসাবে আর কি নাম ঘোষণা হয়েছে, সেই জন্য সকলে কি চিৎকার করে আনন্দ করছিল আর কি। জল্পনা তো অনেকদিন ধরে চলছিল যে কে কোথায় প্রার্থী হবে না হবে, এইসব বিষয়ে কথা চলছিল। সেই সময় আমরা একটা জিনিস শুনেছিলাম যে সম্ভবত, আমি আবার সম্ভবত শব্দটাকে একটু জোর দিচ্ছি, সম্ভবত ডায়মন্ড হারবার কেন্দ্রে আপনাকে প্রার্থী করা হতে পারে, কারণ ডায়মন্ড হারবারের আপনি বাসিন্দা। তো সেই জায়গায় মগরাহাট পশ্চিমে আপনাকে প্রার্থী করা হলো, এই বিষয়টা আপনি মানে কিভাবে নিলেন? দেখুন, আমি তো ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম এবং মহেশতলা 3টে বিধানসভা কোঅর্ডিনেটর ছিলাম। তো আলাদাভাবে এরকম ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট হব, মগরাহাট পশ্চিমের ক্যান্ডিডেট হবে, এরকম কোনো কিছুই আমার পার্সোনাল আমার কোনো রকম ইচ্ছা বা সেরকম কোনো কিছু আশা বা সেরকম কিছু ছিল না। দল, কারণ আমি পুরোটাই জানি যে এটা দলের ডিসিশন, কে ক্যান্ডিডেট হবে না হবে আমাদের সুপ্রিমো এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। তো যখন ক্যান্ডিডেট করেছেন আমাকে, তো সেটা দলের ডিসিশন। সেই জন্য আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে আমাকে প্রার্থী হিসাবে যোগ্য মনে করার জন্য। যখন জানলেন আপনাকে মগরাহাট পশ্চিমে প্রার্থী করা হয়েছে, প্রথম ফোনটা কাকে করেছিলেন? প্রথম আমি মেসেজ করি আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কি লিখেছিলেন? যে দাদা ধন্যবাদ আমাকে যোগ্য মনে করার জন্য, মগরাহাট পশ্চিমের প্রার্থী করার জন্য। উত্তর কিসে এসেছিল? যে ভালো করে আরো বেশি মার্জিনে আর কি, যে আমি সবসময় পাশে আছি। আর ফোন কাকে করেছিলেন? মেসেজ তো না অভিষেককে করেছিলেন, ফোন কাকে করেছিলেন? ফোন করেছিলাম বাড়িতে, মাকে ফোন করেছিলাম, যেরকম মগরাহাট পশ্চিমের প্রার্থী করেছে তো দল থেকে। তো মা বাড়িতে সকলে খুব আনন্দ ছিল আর কি, আনন্দিত ছিল আর কি। যাই হোক, আমি 17ই মার্চের থেকে বরং এখন সময়টায় চলে আসি, কারণ ইতিমধ্যেই আপনি প্রচার করছেন, এলাকায় এলাকায় ঘুরছেন। আপনার প্রচারের বিভিন্ন রকম বিষয় আমরা দেখছি, কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে করে, কখনো টোটোয় করে। সব প্রার্থী তাই করে, সেটা আপনি কিছু আলাদা নন, কিন্তু প্রথমবার ক্যান্ডিডেট হিসাবে এই জিনিসগুলো সঙ্গে নিজেকে অ্যাকাস্টম করছেন কি করে? আজকে এটা তো নতুন নয়, যখন আমি 3টে বিধানসভার কোঅর্ডিনেটর ছিলাম, তার আগে ডায়মন্ড হারবার বিধানসভার যখন অবজারভার ছিলাম, আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়েছি। আমরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করেছি। তখন মানে এটা তো আপনারা জানেন যে ডায়মন্ড হারবার লোকসভায় আর কি আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মাসে কোনো না কোনো কারণে, কোনো না কোনো প্রকল্প দিয়ে, কোনো না কোনো ভাবে মানুষের কাছে আমাদেরকে পাঠায় বিভিন্ন রকম প্রোগ্রাম বা অনুষ্ঠানের মাধ্যমে। তো আমরা তো এটা বরাবরই অভ্যস্ত যে মানুষের কাছে যেতে হবে, এরকম ভাবে মানুষের পাশে থাকতে হবে সব সময়। তো এটা আমার কাছে এইবারে ক্যান্ডিডেট হয়েছে বলে নতুন করে আমাকে যে মানুষের কাছে যেতে হচ্ছে, মানুষের কথা শুনতে হচ্ছে, এটা নতুন কিছু নয়। মানুষের কাছে আমরা সারা বছরই থাকতাম,
এখন ইলেকশনের সময় ভোট চাওয়ার জন্য থাকছি, তখন আমরা উন্নয়নের কথা নিয়ে বিভিন্ন রকম মানুষের সমস্যার কথা নিয়ে থাকতাম। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূত হিসাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক হিসাবে আপনি মানুষের কাছে যেতেন, আর আজকে প্রার্থী হিসেবে যাচ্ছেন, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য দেখছেন? মানে আপনার উল্টো দিকে যে মানুষটা আছে তাদের ব্যবহার। এখন কাজটা অনেক সহজ, কারণ হচ্ছে আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের নিরিখে মগরাহাট পশ্চিম এর প্রত্যেকটা বাড়িতে উন্নয়ন পৌঁছেছে। তো এখন প্রার্থী হিসেবে যখন যাচ্ছি আর কি, তখন তারা আশীর্বাদ দোয়া করছে যে হ্যাঁ, যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শামীম হয়েছে, শামীমকে আশীর্বাদ করব, দোয়া করব, তার জন্য মানুষ আজকে রাস্তার দুপাশে দাঁড়াচ্ছে এবং আশীর্বাদ দোয়া করছে। আপনি উন্নয়নের কথা বললেন, 2011 সাল থেকে শুরু করে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র সেটা তৃণমূল কংগ্রেসের হাতেই রয়েছে। আপনি প্রচার করছেন, মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন, সেখানে কোনো অভিযোগ শুনছেন কি? মানে তারা বলছে যে দাদা এই জিনিসটা হয়নি, এই জিনিসটা হলে ভালো হতো। হ্যাঁ, কিছু আমি যখন কোঅর্ডিনেটর হয়ে মগরাহাট পশ্চিমে গিয়েছিলাম, তখনই মানুষজন আমাকে বা আমাদের নেতৃত্ব যারা আছে, জনপ্রতিনিধি যারা আছে বিভিন্ন স্তরের, তারা বিভিন্ন সমস্যার কথা আমাকে জানিয়েছিল। যেমন হচ্ছে, একটা হচ্ছে আপনার শিরাকোল থেকে আরম্ভ করে উস্তি পর্যন্ত খাল সংস্কার, তারপরে হচ্ছে আমাদের উস্তি ব্রিজ, বামনা ব্রিজ, এগুলো সংস্কারের জন্য। এছাড়াও কিছু রাস্তা যেগুলো আর কি এখনো পর্যন্ত রিপেয়ারিং এর কাজ, রাস্তা হয়েছিল হয়তো 5 বছর আগে বা 4 বছর আগে বা 3 বছর আগে, কোনো কারণে খারাপ হয়ে গিয়েছে, সেগুলো রিপেয়ারিং এর কাজ। এবং আপনারা জানেন যে ডোঙারিয়া জল প্রকল্পের যে বাড়িতে বাড়িতে জল যাওয়ার যে প্রকল্পটা, সেটা অলরেডি মগরাহাট পশ্চিমের উপরে চলছে আর কি, জল প্রকল্পের কাজ। তো সেখানে হয়তো বাড়িতে বাড়িতে নলকূপ এখনো পর্যন্ত সব জায়গায় পৌঁছতে পারেনি। তো সেইগুলোর জন্য মানুষ বলেছিলেন আর কি। তো আমি যেটা ফার্স্ট আর কি এগুলো শোনার পরে আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম যে এই উন্নয়নের প্রয়োজন আছে মগরাহাট পশ্চিমের ক্ষেত্রে। তো তখন দাদা আর কি অলরেডি আর কি ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে খাল সংস্কারের জন্য টেন্ডার প্রসেসের মধ্যে ফেলে দিয়েছিল এবং অলরেডি টেন্ডার প্রসেসে আছে। তার মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, যার জন্য টেন্ডারটা ওপেন হয়নি। তো আফটার ইলেকশন আর কি এই যে খাল সংস্কারের টেন্ডার ওপেন হবে, ফলে আমরা খাল সংস্কারটা করে দিতে পারবো। এছাড়াও যেটা আছে যে ব্রিজের ব্যাপারটা, ব্রিজটা টেন্ডার হয়ে গেছে, ফিনান্সিয়াল বিডে গিয়ে আটকে আছে, ওটাও আফটার ইলেকশন আমরা করে দেবো। এই যে যে জিনিসগুলো যেগুলো দাবি ছিল আর কি, সেগুলো আমাদের সাংসদকে জানাবার পরে উনি আর কি সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে সেই কাজগুলো করে দেওয়ার জন্য আর কি মানে উনি ব্যবস্থা করে দিয়েছেন। হয়তো আমরা সেই কাজগুলো কিছুটা শুরু করতে পেরেছি, কিছুটা শুরু করতে পারিনি। আমরা ভোটের পরে সেই কাজগুলো শুরু করে দিতে পারবো। আপনি খাল সংস্কারের কথা বললেন, আপনাদের দেখছি এবার তৃণমূল কংগ্রেস, আমি সার্বিকভাবে বলছি, 294টা বিধানসভা কেন্দ্রে একটা নতুন বিষয় নিয়ে এসছে। 294টা না, আমি বলবো 291টা বিধানসভা কেন্দ্রে, সেটা হচ্ছে প্রতিজ্ঞা স্তম্ভ। অর্থাৎ আমার ক্যান্ডিডেট যদি জেতে, তাহলে আমি এখান থেকে কি করব, 10টা বা প্রতিজ্ঞা নিচ্ছেন। আপনার প্রতিজ্ঞা স্তম্ভ আমি দেখছিলাম, সেখানে কিন্তু এই রাস্তা সংস্কার বা পানীয় জলের বিষয়টা নেই। অন্য আপনি খাল সংস্কারের বিষয়টা লিখেছেন, আরো বেশ কিছু বিষয় লিখেছেন, উস্তির ব্রিজের কথা লিখেছেন, সেতুর কথা লিখেছেন, কিন্তু খাল রাস্তা বা পানীয় জল এটা তো আপনার প্রতিজ্ঞা স্তম্ভে দেখলাম না। আমি বলে রাখি আমার দর্শকদের যে প্রতিজ্ঞা স্তম্ভ যেটা মগরাহাট পশ্চিমের জন্য শামীম আহমেদ তারা করেছেন, সেই প্রতিজ্ঞা স্তম্ভটা আপনারা একবার দেখে নিন এবং আমি এই বিষয়টা নিয়ে শামীমের উত্তরটা নেব। হ্যাঁ, অবশ্যই আপনারা দেখেননি, কারণ হচ্ছে আমাদের যে রাস্তাগুলোর কথা বলা হয়েছে অলরেডি পথশ্রী স্কিমে রাস্তাগুলো স্যাংশন, কোনো কারণে হয়তো কাজ এখনো শুরু হয়নি, ওগুলো আমরা এমনিতেই কাজটা করে দিতে পারবো। তো তার জন্য আলাদাভাবে এটার জন্য আমরা আর কি প্রতিজ্ঞা স্তম্ভে জায়গা দিইনি। বা জল প্রকল্পের কাজ যেটা অলরেডি চলছে, জল প্রকল্পের কাজ হয়তো প্রত্যেক বাড়িতে পৌঁছায়নি, কিন্তু অলরেডি অনগোয়িং কাজ এটা। তো সেই হিসাবে জল প্রকল্প প্রত্যেক বাড়িতে বাড়িতে জলের নলকূপ পৌঁছে যাবে, এটার জন্য আলাদাভাবে আমরা ওই জন্য আর কি এই প্রতিজ্ঞা স্তম্ভে রাখিনি। কিন্তু এই কাজগুলো আর কি মানুষের দাবি ছিল, আমরা করে দেবো, জানি এটা চলছে, এটা অনগোয়িং প্রসেস, সেই জন্য আমরা আলাদাভাবে প্রতিজ্ঞা স্তম্ভে দিই। যেমন ওখানে লেখা আছে দেখবেন যে বাতি স্তম্ভ রাস্তার দুদিকে, যেটা এখনো হয়নি, সেগুলো আমরা করবো। যেরকম ওখান দিয়ে গঙ্গাসাগরের প্রচুর গাড়ি যায়, সেই জন্য যারা ড্রাইভার এবং তাদের থাকার ব্যবস্থা এবং লাইটের ব্যবস্থা করা, এটা দেখবেন প্রতিজ্ঞা স্তম্ভে লেখা আছে। মানে বা উস্তিতে আমরা ইনডোর স্টেডিয়াম করার একটা পরিকল্পনা করছি। মানে যে কাজগুলো এখনো পর্যন্ত পুরোপুরি মানে আমরা করতে পারিনি বা টেন্ডারে আসেনি, বা টেন্ডারে আসলেও এখন টেন্ডার ওপেন হয়নি, সেই কাজগুলো যেগুলো অনগোয়িং আছে সেগুলোর কথা আমরা দিইনি। আর এই যে রাস্তা সংস্কার বা জলের যে কাজটা, এটা অনগোয়িং, অলরেডি টেন্ডার হয়ে গিয়েছে, কাজ চলছে, পুরোটা কমপ্লিট হয়নি, হাফ হয়েছে, হয়তো হাফটা ভোটের পরে এমনিতেই হয়ে যাবে। এর জন্য আমার আলাদা করে কিছু করতে হবে না। মগরাহাট পশ্চিম সার্বিকভাবে দেখলে দেখা যাবে যে সংখ্যাগরিষ্ঠটাই হচ্ছে গ্রামীণ এলাকা, এবং এখানে একটা বড় সমস্যাও আছে, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের সমস্যা। এখানকার অনেক মানুষই বা যুব সম্প্রদায় তারা অন্য ভিন রাজ্যে বা ভিন জেলাতে চলে যান কাজের জন্য। তো তাদের জন্য আপনার কোনো চিন্তা ভাবনা আছে, বিশেষ করে যুব সম্প্রদায়কে, যাতে তারা এখানেই থাকেন? আপনি যদি জিতে আসেন,
আপনি তাদের জন্য আলাদা করে কিছু ভাববেন? একদমই তাই। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, আমি আমার মগরাহাটবাসী যারা আছে আর কি তাদেরকে উৎসাহিত করব ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিকে যাওয়ার জন্য বা করার জন্য। কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার বিভিন্ন ফান্ড থেকে আরম্ভ করে ব্যাংকের লোন থেকে আরম্ভ করে সবকিছুর ব্যবস্থা করেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য। তো সেই জন্য মগরাহাটবাসী, যে আপনি জানেন কৃষি প্রধান, এখানে বৃহৎ বড় শিল্পের কথা আমি বলবো না, ক্ষুদ্র ক্ষুদ্র যেসব শিল্পগুলো আছে যেগুলো গ্রাম্য এলাকায় চলে আর কি, তো সেরকম যাতে আর কি তারা করতে পারে, তাদের যে ব্যাংকিং লোনের থেকে আরম্ভ করে বা রাজ্য সরকারের যে সহযোগিতা, সেইগুলোর জন্য আমি তাদেরকে হেল্প করব এবং সেই দিকে তাদেরকে উৎসাহিত করব যাতে তারা মগরাহাটে থেকে তারা ব্যবসা করে তারা নিজেদের সংসার চালাতে পারে। 2011 সালে এখানে বিজেপি সম্ভবত 2-3% ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিল। 2016 সালে তারা তৃতীয় স্থানে আসে। 2021 সালে কিন্তু বিজেপি একটা বড় জাম্প দিয়ে 4-5% থেকে 25-26% পৌঁছে যায় এবং দ্বিতীয় স্থানে চলে আসে। 2026-এ এসে সেই শতাংশটা আপনার কাছে কোনো রকম ভাবে অ্যালার্মিং মনে হচ্ছে? যদি হিন্দু ভোটটা কনসলিডেট করে, যদিও আপনার এলাকায় 60-65% মুসলিম ভোট, কিন্তু হিন্দু ভোট যদি কনসলিডেট করে, আর আইএসএফ কি কোনো ফ্যাক্টর হয়ে যেতে পারে? প্রশ্নের মধ্যে দুটো ভাগ আছে, দুটো ভাগের উত্তর দেবেন আশা করবো। এক নম্বর ব্যাপার যেটা ফার্স্ট বললেন যে 26% যেটা বিজেপি ভোট পেয়েছিল, আমার ধারণা এবারে এটা 10 থেকে 12%-এর কাছাকাছি চলে আসবে। কারণ হচ্ছে আমি হিন্দু এলাকাগুলোতে যখন প্রচার যাচ্ছি আর কি, যেমন মুসলিম এলাকাতে প্রচারে গেলে আর কি তারা মসজিদে নিয়ে গিয়ে দোয়া করাচ্ছে এবং যে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে, যেটা আসলে হিন্দু এলাকা মুসলিম এলাকা দুটো এলাকাতেই আর কি, সেরকম হিন্দু এলাকাতে যখন যাচ্ছি আর কি, মানুষ আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগে তারা রাস্তায় আসছে এবং আশীর্বাদ করছে এবং মন্দিরে নিয়ে গিয়ে পূজা দেওয়া হচ্ছে, মানে একটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা আবেগ আছে। সেইটা আমার ধারণা এবারে মগরাহাট পশ্চিমবাসী বিজেপিকে ভোট দেবে না। তাছাড়াও এসআইআর আছে, এরকম অনেক বাড়ি আছে যেখানে হিন্দু বাড়িতে নাম বাদ গিয়েছে, তারা এখানে দীর্ঘদিন ধরে মগরাহাট পশ্চিমের বাসিন্দা, তো মানুষ এগুলোকে ভালোভাবে নিচ্ছে না, তাদের রাস্তায় দাঁড় করিয়েছে বিজেপি। সেই জন্য বিজেপি প্রার্থী যারা যিনি আছেন মগরাহাট পশ্চিমে, সে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে পারছে না, যেখানে যাচ্ছে তাকে কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে, যে সকলে জিজ্ঞাসা করছে যে আমাদের এসআইআর এর নাম বাদ গেল কেন, আমরা তো এখানকার স্থায়ী বাসিন্দা, তারপরে হচ্ছে আপনারা এবং নির্বাচন কমিশন মিলে যেটা করলেন সেটা কিন্তু তার উত্তর নেই। আর যেটা বলছেন আইএসএফ কোনো ফ্যাক্টর মগরাহাট পশ্চিমে এবারে হবে না, কারণ আইএসএফ এখনো পর্যন্ত প্রচার সেরকম অর্থে কোনো কিছু হ্যাঁ এসেছিলেন, কিন্তু কত লোক ছিল, খুব বেশি ছিল, তাও ম্যাক্সিমাম আমার মগরাহাটের বিধানসভার লোকজন নয়, বাইরের বিধানসভাতে লোকজন নিয়ে এসে প্রোগ্রাম করেছে। তো আমার মনে হয় না আইএসএফ 3-4%-এর বেশি ভোট মগরাহাট পশ্চিমে পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের, আমি মগরাহাট পশ্চিম বলছি না, আমি বলছি যে ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার কারণে, আর যেহেতু ডায়মন্ড হারবার বিধানসভার একদম লাগোয়া আপনার বিধানসভা কেন্দ্র, ফলে সেই জায়গাটাকে থেকে দাঁড়িয়ে আপনার কি কিছু অ্যাডভান্টেজ পজিশন আসছে বা অ্যাডভান্টেজ সিচুয়েশন আসছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা আর কি, আমি তো 2023 সাল থেকে ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার ছিলাম, তো আমি এখানে আমার সাংসদ যে কাজগুলো করেছেন সেই কাজের যেটা কাজ হয়েছে, যা যা হয়েছে সেগুলো তো মগরাহাট পশ্চিম একদমই লাগোয়া, একদম পরের বিধানসভা, পাশের বিধানসভা ছিল। তো সেই হিসেবে তারা জানে যে শামীম এখানে যেরকম ভাবে কাজ করেছে, তাদের আশা যে শামীম মগরাহাট পশ্চিমে এসছে। তো যে ডায়মন্ড হারবার মডেল, যেটা যে উন্নয়নের মডেল, যেরকম ভাবে মানুষের পাশে থাকার যে কাজ করে থাকেন সারা বছর ধরে আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো তাদের আশা যে শামীমও সেরকম সারা বছর ধরে তাদের পাশে থাকুক এবং তাদের জন্য উন্নয়নের কাজ করুক। এবং আমি অলরেডি তাদের কথা দিয়েছি যে ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে যেমন ডায়মন্ড হারবার মডেলের একটা পার্ট হিসেবে সেবাশ্রয় হয়, ঠিক সেই রকম ভাবে মগরাহাট পশ্চিম জুড়ে যখন ডায়মন্ড হারবার লোকসভায় সেবাশ্রয় হবে, তখন মগরাহাট পশ্চিমে আমি সেবাশ্রয় করব এবং ফ্রিতে ডাক্তার থেকে আরম্ভ করে ওষুধ থেকে আরম্ভ করে যা যা সেবাশ্রয় ডায়মন্ড হারবার লোকসভা হয়, ঠিক মগরাহাট পশ্চিম সেগুলো করবো। একটা প্রশ্ন না করলেই নয়, 2011 সাল থেকে বারবার করে 2011টা আসছে এই কারণে, কারণ পরিবর্তনের সূচনা হয়েছিল 2011 সালে, এবং সেই সময় যিনি এই মগরাহাট পশ্চিমে প্রার্থী হয়েছিলেন গিয়াসউদ্দিন মোল্লা, তারপরে পরপর 3বার তিনি জিতেছেন, এবার হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন দুটো ভাগ আবার বলছি, এক হচ্ছে যে কেন সরিয়ে দেওয়া হলো বলে আপনি মনে করছেন, না দ্বিতীয় আপনার প্রচারের ক্ষেত্রে তার সহযোগিতা কতটা পাচ্ছেন? না, আমার গিয়াসদা তো আমার সঙ্গে কথা হয়েছে এবং সহযোগিতা সব রকম সহযোগিতাই করছেন, এবং ওনার ছেলে অলরেডি আমাদের শিরাকল অঞ্চলের প্রধান, 24 ঘন্টা আমার সঙ্গে থেকে আর কি পরিশ্রম করছে, মিটিং মিছিল করছে। এবং আপনারা জানেন যে ওনার ভাই আর কি মুজিবুর রহমান মোল্লা আর কি আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ, উনিও 24 ঘন্টা নিজে পড়ে থেকে বিভিন্ন অঞ্চলে আমার হয়ে প্রচার করছে, আমার সাথে আছে, আমার পাশে আছে। এবং অবশ্যই গিয়াসদাও
আমার সঙ্গে আছেন এবং কিছুটা অসুস্থ, সেই জন্য হয়তো প্রচারে এখনো পর্যন্ত সামনে সেরকম ভাবে অংশগ্রহণ করতে পারছে না। আমি আশা করছি আগামী দিনে উনিও প্রচারে ওনাকে দেখা পাবেন। আমি একবারে শেষ করব, জিতে আসলে মগরাহাট পশ্চিম বিধানসভার জন্য প্রাথমিকভাবে একদম 1, 2, 3 মানে এই 3টে কাজ আমি সবার আগে করব, এমন করে চিন্তা ভাবনা কি আপনি অলরেডি একদম। করেছেন? যেটা হচ্ছে আমার প্রথম খাল সংস্কারের কাজ, যেটা বললাম যে শিরাকোল থেকে উস্তি পর্যন্ত খাল যেটা সংস্কার, পানের বরজ আছে শেরপুর অঞ্চলে যারা পান ব্যবসায়ী আর কি, তাদের জলের একটা সমস্যা আছে, এই খালটা সংস্কার হলে তাদের অনেক উপকার হবে। এছাড়াও যেটা আছে হচ্ছে আমাদের উস্তি ব্রিজ, যেটা দীর্ঘদিনের সমস্যা, উস্তি ব্রিজের জন্য আর কি কিছু গ্রামের লোকজন বা কিছু অঞ্চল আর কি, যেটা তাদেরকে 8 কিলোমিটার 10 কিলোমিটার ঘুরে আর কি উস্তিতে আসতে হচ্ছে, অথচ খালটা যদি মানে আমাদের যে উস্তি যে ব্রিজটা আর কি যদি হয়ে যায়, তাহলে ওখানে হয়তো দেখা যাবে যে 1 কিলোমিটার রাস্তার মধ্যে আর কি চলে আসতে পারবে আর কি উস্তিতে। তো এটা দীর্ঘদিনের সমস্যা আছে, এই সমস্যার সমাধান করব। আর অবশ্যই বামনা ব্রিজ আছে, এই একই রকম সমস্যা, দীর্ঘদিন ওখানকার মানুষের এই ব্রিজটা সংস্কারের দাবি আছে, এই ব্রিজটাও আমি করে দেবো। আমি দেখছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আপনার এই কাছাকাছি এলাকাতে প্রচার করে গেলেন। আপনার এলাকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারে আসতে হবে না, মানে এটা কি আগে উত্তরটা জেনে নিন। হ্যাঁ, আমি যে 3টে বিধানসভার কোঅর্ডিনেটর, ডায়মন্ড হারবার বিধানসভায় অভিষেক দা 24 তারিখে আসছে, মগরাহাট পূর্ব এবং পশ্চিম বিধানসভায় একসাথে প্রোগ্রাম করবেন, সেটা হচ্ছে 26 তারিখে, এবং 27 তারিখ একদম প্রোগ্রামের শেষের দিন। লাস্ট দিন এবং লাস্ট টাইম 3টে থেকে আর কি আমাদের মহেশতলা বিধানসভায় লাস্ট প্রচার করবেন। আচ্ছা, আমি এটা শেষ করি এই বলে যে শামীম তিনি যেটা বললেন যে তিনি 1, 2, 3 করে ইতিমধ্যে ভেবে নিয়েছেন, যদি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তিনি এবার জয়লাভ করেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেন, বিধায়ক হন, তাহলে তিনি এই কাজগুলো করবেন। এখন অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে যে শামীম ভাই তিনি জিতে এসে এই কাজগুলো কিভাবে করছেন না করছেন, আমরা অবশ্যই সেটাও খেয়াল রাখবো, সেটাও দেখবো এবং প্রশ্ন করবো যদি কাজগুলো ঠিকমতো না হয়, কারণ তিনি নিজে কথা দিচ্ছেন। এই ধরনের সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। নমস্কার।